আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে আজকে আমাদের লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সামনের নির্বাচন যে ডিসেম্বরে যে ঘোষণা করা হলো, সেই নির্বাচনে দুজন নমিনেশন প্রার্থীকে নিয়ে সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মধ্যে যে একটা তুমুল আলোচনা চলতেছে, সেই আলোচনা সম্পর্কে আমরা কিছু বলার জন্য আজকে এই ভিডিওটি করা। আলোচনা কেন্দ্রবিন্দু হচ্ছে মাশরাফি বিন মুর্তজা, আমাদের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় এবং কি ওয়ানডে ক্রিকেটারের সবচেয়ে সফল অধিনায়ক, যিনি আমাদের ক্রিকেটকে অনেক উচ্চতর পর্যায়ে আমাদেরকে নিয়ে দিয়েছেন, বাংলাদেশকে গর্বিত করছেন এবং কি সম্মান একটি পর্যায়ে নিয়ে আসছেন। ওনার অবদান আজও পর্যন্ত কোনো জাতি আগামী 20 বছরও সেটা পূরণ করতে পারবে না। উনি যে অবদান ক্রিকেটের মধ্যে রেখেছেন, আল্লাহ ওনার সাথে সহজ ছিলেন, সেই জন্য হয়তো বা সেটা ওনার পক্ষে সম্ভব হয়েছে। দেখ, নেতৃত্ব এমন একটা জিনিস, আসলে নেতৃত্ব সবাই দিতে পারে না। নেতৃত্ব দিতে হলে নেতৃত্বের গুণগুলি থাকা দরকার, যা মাশরাফির মধ্যে সম্পূর্ণ সেটা ছিল। আমি আসলে দ্বিতীয়ত হচ্ছে হিরো আলম। হিরো আলম আসলে হিরো আলমের যে আমরা আলোচনা করতেছি, হিরো আলম আসলে আমরা অনেকেই জানি না হিরো আলমটা কে, হিরো আলমটা কি বানালো, কিভাবে সে হলো। নামটা হচ্ছে আশরাফুল আলম সাঈদ। এখন আমরা ওই আশরাফুল আলম সাঈদকে আমরা হিরো বানালাম। কিভাবে বানালাম? আমরা নিজেরাই বানালাম তাকে। সে আসলে একজন সাধারণ ডিশের ব্যবসায়ী ছিল, সে সাধারণ একজন মানুষ ছিল, কিন্তু আমরা তাকে তার যে অভিনয়, তার যে কথা, তার বলার ভঙ্গি, এগুলো আমরা আসলে আলোচনা করতে করতে একসময় সে কী করছে, প্রিন্ট মিডিয়াতে একটি বিশাল অবস্থানে। আমরা কেউ সবার অবগত, কেউ জানে হয়তো জানেন না, সে 2016 সালে সে সর্বোচ্চ ইউটিউবার ভিউয়ার ছিল এবং কি তার জনপ্রিয়তা প্রথম ইয়ার ছিল 2016 সালে। এখন আমরা এইগুলো করছে কি, আপনি আমি সবাই মিলে তাদেরকে আজকে এই জনপ্রিয়তা শীর্ষে নিয়ে আসছি। আর আর তার মধ্যেও সেটা গুণবলী ছিল, গুণবলী না থাকার কারণে আসলে কোনো ব্যক্তি ছোট করে দেখার জন্য নয়, সব মানুষের একটা একটা গুণ থাকে। যেমন মাশরাফি টিকিটের মধ্যে তার গুণ অবধারিত, এবং কি হিরো আলমে তার অভিনয়, তার কথা, সেই স্টাইলে, সেই জন্য সে বিখ্যাত। প্রত্যেকটি মানুষই একটা একটা জিনিস নিয়ে তার বিখ্যাত থাকে, যে কেউ কথা বলার ভঙ্গি, কেউ বা নাটকে, কেউ কবিতায়, সবাই এক একটা বৈশিষ্ট্য ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করেন, সেটা আল্লাহ ঐশ্বরিক থেকে পাওয়া। আসলে এখানে হচ্ছে মাশরাফি কেন রাজনীতিকে আসবে না। আমি আসলে প্রথম টপিকটা মাশরাফি নিয়ে করব। মাশরাফি আমাদের দেশের একটা গৌরব এবং দেশের একটা সম্মানজনক একটা ইয়ে। ক্রিকেটের জন্য আমরা তাকে অনেকটা সেলিউট করি। আমি ব্যক্তিগতভাবে সে আমার ফেভারিট একজন ক্যাপ্টেন এবং কেউ প্লেয়ার। আমি ব্যক্তিগত মনে করি মাশরাফির মতো লোক নির্বাচনে অংশগ্রহণ করা অত্যাধিক জরুরি বাংলাদেশের প্রেক্ষাপটে। কেননা যদি একজন সাধারণ মানুষ যে কোনো পর্যায়ে সে তার মোটিভেশনকে চেঞ্জ করতে পারে। আমি এখন নির্বাচনের, সে একজন ভালো প্লেয়ার, সে কোনো ভালো মন্ত্রী হতে পারবে না, সে কোনো ভালো এমপি হতে পারবে না, অবশ্যই সেতে পারবে। কারণ সে যদি এই যেটি মেধা আছে, কেন সে অন্যদিকে পারবে না? অবশ্যই পারবে। আমরা যদি একটু আমাকে এক্সাম্পল দিয়ে আমরা যদি হোয়াটসঅ্যাপ, আজকে জনপ্রিয়তা শীর্ষে হোয়াটসঅ্যাপ, তাহলে আমরা দেখবেন হোয়াটসঅ্যাপের একজন যে যে ওনার যে প্রোভাইডার ছিলেন, যে সিইও, সে ছিল একজন হ্যাকার। সে কিন্তু তার মোটিভেশন চেঞ্জ করে সে একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছে, তার মেধাকে স্যার শীর্ষ পর্যায়ে নিয়ে আসছে। আমরা যদি ফেসবুকে এখন আমরা যে সোশ্যাল মিডিয়া জনপ্রিয় ফেসবুকে যদি সে একজন আসলে ছিল, প্রথমত সে একজন হ্যাকার ছিল। হ্যাকারের পরতে সে তার এই মেধাকে চেঞ্জ করে সে এখন সারা বিশ্বের মধ্যে একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে প্রাধান্য পাইছেন। তাহলে ওরা কেন পারবে না? অতিথি তার দিকে তাকাই, আমরা দেখব মাশরাফি মুর্তজার যে হনেস্টি ছিল। আমরা আসলে প্রথমে যদি আশরাফুলের দিকে তাকাই, টিকিটের অঙ্গনে আশরাফুলের সাধারণত একটি অ্যান্টি কারাপশনের জন্য সে তার কেরিয়ারকে পিছনে ফেলেছে। তারপরে কিন্তু পরে ধাপটা কিন্তু মাশরাফি মুর্তজার মাধ্যমে আজকে টিকিটের এই পর্যায়ে চলে আসছে। এখন মাশরাফি যে সহানুভূতিতা, সেটা যদি আমরা দিকে লক্ষ্য করি, মাশরাফি যখন বড় একটি গিফট পেয়েছিল, সেই গাড়িটি সে বিক্রি করে সে একটি কতগুলো অ্যাম্বুলেন্স উপহার দিয়েছিল। সেটা কি তার মানবতার মধ্যে ছিল না? সেটাতে তো সহানুভূতি ছিল না মানুষের জন্য? তার আরও কর্মকাণ্ড, সাথে নরালি আরও তার কর্মকাণ্ড আছে। আমি সাথে আরেকটু এক্সাম্পল দেব। নরালি যে বিএনপি যে সাপোর্টার, ওনার নামটা আমি আসলে ভুলে গেছি, উনি স্বয়ং বলছে যে মাশরাফির মতো ব্যক্তিরা রাজনীতিকে আসা দরকার। আসলে সেখানে দলমত নয়, আমি কোনো পার্টির পক্ষে নয় বা পার্টিকে কোনো সাপোর্ট নয়, এইসব আসলে হনেস্টি লোক রাজনীতিকে আসা অত্যাধিক জরুরি। আমরা যদি এবার হিরো আলমের দিকে তাকাই, হিরো আলম আসলে আমরাই বানিয়েছি হিরো আলমকে। হিরো আলম ছিল সাধারণ একজন ডিশ ব্যবসায়ী। ওর পুরো নাম হচ্ছে আশরাফুল আলম সাঈদ।
এখন আশরাফুল আলম সাহিদ থেকে আমরা ওকে হিরো আলম বানালাম। আজকে এত দূর তার জনপ্রিয়তার তুঙ্গে চলে গেল। তুঙ্গে যাওয়ার পিছনে কাজ করছে আমরা প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এগুলো কাজ করছেন। এখন আমরা তাকে কেন মনোনয়ন দেব না? আমরা অবশ্যই তাদের দুজনকে আমরা মনোনয়ন দিয়ে তাকে যদি সংসদে আমরা পাঠাতে পারি, তাহলে আমরা দেখব তাদের যে মোটিভেশন, তাদের যে পরিপূর্ণ ছিল, সেটা কতটুকু কার্যকর করবে আগামীতে। সেটা আমরা অন্তত একবার তাদেরকে সুযোগ দেওয়া উচিত, আমি মনে করি ব্যক্তিগতভাবে। এটা আমার ব্যক্তিগত মতামত। এবং আমি আমি একটু এক্সাম্পল দিতে চাই। যদি আজকে হিরো আলমকে নিয়ে অনেক প্রশ্ন করা হয়, এই হিরো আলম কথা বলতে পারে না বা তার যোগ্যতার অভাব, আমি আপনাদেরকে একটি যথার্থ একটি প্রশ্ন রাখতে চাই। বা ভারতের মতো একটি বড় কান্ট্রিতে যদি একজন শিক্ষামন্ত্রী যদি এসএসসি পাস হতে পারে, তাহলে আমাদের হিরো আলম কেন পারবে না? ভারতের শিক্ষামন্ত্রী যদি এসএসসি পাস করে সে একজন মন্ত্রী হতে পারে, মন্ত্রী বানাতে পারে তার মেধার কারণে, তার যোগ্যতার কারণে। আসলে মানুষ সম্পূর্ণ লেখাপড়া করলেই যে মানুষ সব কিছু অনেক কিছু করতে পারবে বা লেখাপড়া না করে করতে পারবে সেটা এরকম না। ব্রেনটা হচ্ছে আর মোটিভেশনটা হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে আসা। এখন আমরা যদি, আমি আর জিনিসটা একটু বড় করতে চাই না আসলে জিনিসটা, যদি আমরা কাজী নজরুল ইসলামের দেখে, কাজী নজরুল ইসলাম কী ছিলেন? উনি সাধারণ একটি ছাত্র ছিলেন, অথবা উনি আমাদের মতো 8 পাস করেন নাই, কিন্তু আজ তার কবিতাগুলো, তার গল্পগুলো, তার উপন্যাসগুলা যে পিএইচডি পর্যন্ত চলে গেছে এবং হার্ভার্ড ইউনিভার্সিটি সেই প্রাধান্য পাচ্ছে। কেন? তাহলে আমরা আসলে ওদেরকে কেন দেবো না? আসলে একটা কথা আছে যে বলা হয় যে আপনি আপনার মেধা দিয়ে যাচাই করুন, আপনি আপনার মেধা দিয়ে ইয়ে করুন। দূর থেকে আপনি যারা নাকি আজকে তাদের বিপক্ষে বা তাদের বিপক্ষে আলোচনা করতেছে, তারা আসলে তাদেরই মেধা শূন্য। তারা আসলে কিছুই জানে না। তারা শুধু জানে নিজেকেও প্রকাশ করতে পারে না, আসলে নিজে সুন্দর করে বাংলাও কথা বলতে পারে না, এমনও লোক আছে, এমনও মন্ত্রী আছে। আমরা দেখেছি প্রিভিয়াসে, অতীতে আমরা দেখেছি যে তারা শিক্ষিত হয়ে যা অকথ্য ভাষায় কথা বলে, সেটা কখনো একজন শিক্ষিত তাকে বলা যায় না। শুধু আমরা আসলে শিক্ষিত শুধু সার্টিফিকেটকে বলা হয় না, সুশিক্ষিত না চাই আমরা, সেই সুশিক্ষিত সমাজ, সুশিক্ষিত একজন মন্ত্রী, সুশিক্ষিত একজন নেতা, কিন্তু আমরা সেখানে পাচ্ছি না। ওরা সার্টিফিকেট আছে কিন্তু তাদের সুশিক্ষার অভাব। সুশিক্ষাটাই আমরা চাচ্ছি। আমরা আশা করি যে তাদের আমরা একবার সুযোগ দিয়ে, একবার সুযোগের পর তার দেখবো আমরা ওরা আমাদের জন্য কি নিয়ে আসে, কি করে আমাদের জন্য। আমরা আশা করি ওরা আমাদের জন্য ভালো করবেন এবং কি তাদের ভবিষ্যতে শুভ কামনা করে আমার এই বক্তব্য এখানে শেষ করছি। যদি আমার বক্তব্যটি আর কোনো রাজনৈতিক নয়, রাজনৈতিক উদ্দেশ্য নয়, আমি যা সামাজিক দায়বদ্ধতার থেকে এই ভিডিওটি করা। আশা করি আমার সকল ভুল ত্রুটি যদি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।